ট্রেডিং চার্ট দেখলে কি মাথায় এই প্রশ্নটা ঘোরে যে ঠিক কখন কেনা উচিত আর কখন বেচা? আচ্ছা, প্রফেশনাল ট্রেডাররা কিন্তু মার্কেট বোঝার জন্য খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা টুল ব্যবহার করেন। আজ আমরা ট্রেডিংয়ের সেই অন্যতম ভিত্তি সাপোর্ট ও রেজিস্ট্যান্স নিয়েই কথা বলবো। তো এই পুরো ব্যাপারটাতে আমরা কিভাবে এগোবো চলুন দেখে নিই। প্রথমে আমরা জানব ট্রেডারদের এই গোপন অস্ত্রটা আসলে কি। তারপর দেখব ফ্লোর আর সিলিং মানে কি, চার্টে কিভাবে লাইন টানতে হয় আর সেই লাইন দেখে ট্রেডই বা কিভাবে করতে হয়। আর একদম শেষে কিছু কমন ভুল আর প্রো টিপস নিয়েও কথা হবে। চলুন শুরু করা যাক। সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে কিন্তু কোনো রকেট সায়েন্স ভাবার দরকার নেই। এটা আসলে ট্রেডার্সদের জন্য একটা গোপন অস্ত্রের মতো, যেটা দিয়ে ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এটা কিন্তু প্রায় সব নতুন ট্রেডারেরই একটা কমন সমস্যা। চার্টের কোন লেভেলে এন্ট্রি নিলে লাভ হতে পারে সেটা বুঝতে পারাটা বেশ কঠিন মনে হতেই পারে। আর ঠিক এই কনফিউশনেরই সমাধান হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এটা চার্টকে অনেক সহজ করে দেয় আর সম্ভাব্য ট্রেডিং জোনগুলো চিনতে সাহায্য করে। কনসেপ্টটা আসলে খুবই সোজা। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝি। ভাবুন তো, একটা ঘরের মেঝে আছে মানে ফ্লোর, আর একটা ছাদ আছে মানে সিলিং। সাপোর্ট হলো ওই প্রাইস জোনটা যেখানে দামটা নিচে নামতে নামতে একটা ধাক্কা খায়। কারণ ঐতিহাসিকভাবে দেখা গেছে যে ওই দামে বায়াররা বা ক্রেতারা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে। এটা একদম ঘরের মেঝের মতো কাজ করে, যা দামকে আরও নিচে পড়ে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে। আর রেজিস্ট্যান্স হলো ঠিক এর উল্টোটা। এটা হলো সেই লেভেল যেখানে সেলাররা বা বিক্রেতারা শক্তিশালী হয়ে ওঠে। দামটা ওখানে পৌঁছালেই তারা ভাবে লাভ করার এটাই সুযোগ। ফলে তারা বিক্রি করতে শুরু করে, যা ঘরের ছাদের মতো দামকে উপরে উঠতে বাধা দেয়। তাহলে সোজা কথায় ব্যাপারটা কি দাঁড়ালো? সাপোর্ট মানে বায়ারদের এলাকা, যা দামকে উপরে ঠেলে দেয় একটা ফ্লোরের মতো। আর রেজিস্ট্যান্স মানে সেলারদের এলাকা, যা দামকে নিচে নামিয়ে আনে একটা সিলিংয়ের মতো। এই দুটো লেভেলেই আসলে বায়ার আর সেলারদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এখন আসল প্রশ্ন হলো, এই জোনগুলো চার্টে আঁকব কিভাবে? ঘাবড়ানোর কিচ্ছু নেই, প্রসেসটা খুবই সহজ আর যুক্তিসঙ্গত। দেখুন, মাত্র 3টে সহজ স্টেপ। প্রথমে চার্টে এমন জায়গাগুলো খুঁজে বের করুন যেখানে দাম থেমেছে, মানে বারবার দিক বদলেছে। কমপক্ষে 2টো এমন পয়েন্ট পেলেই হবে। পেয়ে গেলেন? গ্রেট। এবার ওই পয়েন্টগুলোকে জুড়ে একটা সোজা লাইন টেনে দিন। ব্যাস, হয়ে গেল আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। লাইন তো আঁকা হলো, কি এবারই তো আসল খেলা শুরু। কারণ এই লাইনগুলোই আমাদের বলে দেবে মার্কেটের সম্ভাব্য মুভমেন্ট কেমন হতে পারে আর ট্রেড করার সুযোগ কোথায় লুকিয়ে আছে। ধরুন, দামটা কমতে কমতে আপনার আঁকা সাপোর্ট লাইনের কাছাকাছি চলে এলো। এটা হলো আমাদের প্রথম সিগন্যাল, একটা সম্ভাব্য সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু আর এটাই সবচেয়ে জরুরি, দামটা শুধু লাইন ছুঁয়ে দিলেই কিন্তু ঝাঁপিয়ে পড়া যাবে না। আমাদের অপেক্ষা করতে হবে একটা কনফার্মেশনের জন্য। যেমন ধরুন, একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হলো। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে বায়াররা কন্ট্রোল ফিরে পাচ্ছে। আর যেইমাত্র এই কনফার্মেশনটা পেয়ে গেলেন, তখনই কিন্তু একটা বাই ট্রেড নেওয়ার আসল সুযোগ। এই 3টে ধাপ মিলেই একটা কমপ্লিট ট্রেডিং সেটআপ তৈরি হয়। একইভাবে সেলের ক্ষেত্রেও কিন্তু গল্পটা একই রকম। ধরুন, দাম বাড়তে বাড়তে আপনার আঁকা রেজিস্ট্যান্স লাইনের কাছে চলে গেল। এটা একটা সেল করার সম্ভাব্য সুযোগের ইঙ্গিত। এখানেও কিন্তু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখতে হবে কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, যেটা আমাদের সিগন্যাল দেবে যে সেলাররা এবার অ্যাক্টিভ হচ্ছে আর দামকে নিচে ঠেলে ফেলার চেষ্টা করছে। আর এই সিগন্যালটা পেলেই একটা সেল ট্রেড নেওয়া যেতে পারে। দেখলেন তো, বাই হোক বা সেল, পুরো প্রক্রিয়াটা কিন্তু একই যুক্তিতে চলে। তো বেসিকগুলো তো আমরা জেনে গেলাম। এবার চলুন আরেকটু গভীরে যাই, দেখি কি সাধারণ ভুল মানুষ করে আর সেগুলো এড়িয়ে কিভাবে নিজের স্ট্র্যাটেজিকে আরও ধারালো করা যায়। নতুনরা প্রায়ই কিছু কমন ভুল করে বসেন, যেমন হয়তো এমন একটা জায়গায় লাইন টানলেন যেটার কোনো গুরুত্বই নেই, অথবা মার্কেটের আসল ট্রেন্ড কোন দিকে সেটা খেয়ালই করলেন না। আর সবচেয়ে বড় যে ভুলটা হয় সেটা হলো অধৈর্য হয়ে পড়া, কনফার্মেশনের জন্য অপেক্ষা না করেই ট্রেড নিয়ে বসা। তাহলে প্রোরা কি করে? দেখুন, কয়েকটা সিম্পল নিয়ম মেনে চললেই হয়। সবসময় ট্রেন্ড যেদিকে সেদিকে ট্রেড করুন। শক্তিশালী লেভেল বোঝার জন্য বড় টাইম ফ্রেম দেখুন। আর বারবার যেটা বলছি, ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, রিয়েল টাকা লাগানোর আগে ডেমো অ্যাকাউন্টে প্রচুর প্র্যাকটিস করে নেওয়াটা কিন্তু মাস্ট। শেষ পর্যন্ত এটা বলতেই হয় যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু ট্রেডিংয়ের দুনিয়ায় সবচেয়ে সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা টুল। এটাতে একবার দক্ষতা এসে গেলে ট্রেডিংয়ের ফলাফলে একটা বড়সড় পরিবর্তন আসতেই পারে।
তো এই আলোচনার পর চার্টের ওই লাইনগুলো কি এখন আর শুধু হিজিবিজি দাগ মনে হচ্ছে, নাকি ওগুলোর মধ্যে লুকিয়ে থাকা সুযোগের গল্পটা পড়া যাচ্ছে? এখন প্রশ্ন হলো, সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য পরের পদক্ষেপটা কি হবে? ট্রেডিংয়ের দুনিয়ায় সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি চার্টের দিকে তাকিয়ে মনে হয়েছে যে ঠিক কোথা থেকে শুরু করা উচিত? আজকের এই আলোচনাতে আমরা প্রফেশনাল ট্রেডারদের একটা খুব জরুরি কৌশল নিয়ে কথা বলবো। এটা এমন একটা টুল যা দেখতে সহজ হলেও মার্কেটের গতিবিধি বুঝতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। চলুন তাহলে সাপোর্ট আর রেসিস্টেন্সের জগতে ঢোকা যাক। একজন নতুন ট্রেডার হিসেবে চার্ট খুলে বসলে মনে হতেই পারে এ তো এক গোলকধাঁধা, মানে চারিদিকে এত লাইন, ক্যান্ডেল আর ইন্ডিকেটরস। সত্যি বলতে বিভ্রান্ত হওয়াটা খুব স্বাভাবিক। আর এই যে প্রাথমিক দ্বিধা, এটাই কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়। আর এটাই হলো সেই $1,000,000 প্রশ্ন, তাই না? কখন কিনব আর কখন বেচব? সত্যি বলতে সঠিক সময়ে মার্কেটে ঢোকা এবং বেরোনোর ক্ষমতাই একজন সাধারণ ট্রেডার আর একজন প্রফেশনালের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। কিন্তু প্রফেশনাল ট্রেডার্সরা এই জটিল মার্কেটকে কিভাবে দেখেন? ওরা না একটা খুব সহজ কিন্তু শক্তিশালী মডেল ব্যবহার করে। মার্কেটটাকে ওরা একটা ঘরের মতো করে ভাবে, যার একটা নির্দিষ্ট মেঝে আছে আর একটা ছাদ আছে। এই সহজ ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে এই মেঝে আর ছাদ জিনিসটা আসলে কি? ট্রেডিংয়ের ভাষায় এদেরকেই বলা হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। চলুন এই দুটো মূল কনসেপ্টকে একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক, কারণ এগুলোই ট্রেডিংয়ের ভিত্তি তৈরি করে দেবে। এখানে দেখুন, সাপোর্ট হলো মার্কেটের সেই মেঝে। দাম যখন পড়তে পড়তে একটা নির্দিষ্ট জায়গায় এসে থেমে যায় বা ওখান থেকে ঘুরে যায়, সেটাই হলো সাপোর্ট। কারণ এই জায়গায় এসে ক্রেতারা মনে করেন দামটা বেশ আকর্ষণীয়, তাই তারা কিনতে শুরু করেন। আর রেসিস্ট্যান্স হলো ছাদ, যেখানে দাম বাড়তে বাড়তে বাধা পায়, কারণ সেখানে বিক্রেতারা ভাবেন লাভ তুলে নেওয়ায় এটাই সেরা সময়। ব্যাপারটাকে আরেকটু ভেঙে বললে, সাপোর্ট হলো এমন একটা প্রাইস জোন যেখানে আগে থেকেই প্রচুর ক্রেতা কেনার জন্য যেন অপেক্ষা করে, কারণ এর আগেও দাম এই লেভেলে এসে উপরে উঠে গিয়েছিল। তো দাম যখনই আবার ওই লেভেলে আসে, তাদের সম্মিলিত কেনাকাটার চাপে দামের পতন থেমে যায়। ঠিক যেন একটা বল মাটিতে পড়ার পর যেমন বাউন্স করে ওঠে, ব্যাপারটা অনেকটা সেরকমই। অন্যদিকে রেজিস্ট্যান্স হলো সাপোর্টের ঠিক উল্টো। এটা এমন একটা লেভেল যেখানে বিক্রেতারা মনে করেন দাম যথেষ্ট বেড়েছে এবং তারা একসাথে বিক্রি করতে শুরু করেন। বাজারের এই যে সম্মিলিত বিক্রির চাপ, এটাই দামকে আর উপরে যেতে দেয় না। মনে হয় যেন মাথায় একটা অদৃশ্য ছাদ আটকে দিয়েছে। আচ্ছা, থিওরি তো বোঝা গেল, কিন্তু চার্টে এই অদৃশ্য মেঝে আর ছাদ খুঁজে বের করে আঁকতে হবে কিভাবে? চলুন পরের ধাপে গিয়ে দেখি কিভাবে এই গুরুত্বপূর্ণ লেভেলগুলোকে চোখে দেখার মতো করে তোলা যায়। এই লেভেলগুলো খুঁজে বের করার প্রসেসটা আসলে বেশ সোজা। মাত্র 3টে কাজ করতে হবে। প্রথমত, চার্টে এমন অন্তত 2টো পরিষ্কার পয়েন্ট খুঁজতে হবে যেখান থেকে দাম বেশ ভালোভাবে ঘুরে গেছে। দ্বিতীয়ত, এই পয়েন্টগুলোকে একটা সরল রেখা দিয়ে জুড়ে দিতে হবে। আর সব শেষে ভবিষ্যতের জন্য লাইনটাকে ডান দিকে বাড়িয়ে দিতে হবে। ব্যাস, এই লাইনগুলোই ট্রেডিং ম্যাপের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এখন আসল মজা। লাইন তো আঁকা হলো, কিন্তু এটাকে কাজে লাগিয়ে লাভজনক ট্রেড করা যাবে কিভাবে? চলুন এবার কিছু বাস্তব ট্রেডিং কৌশল দেখে নেওয়া যাক, যা প্রায় সঙ্গে সঙ্গেই ব্যবহার করা শুরু করা যেতে পারে। প্রথম কৌশলটা হলো সাপোর্টে কেনা। ধরুন দাম কমতে কমতে আমাদের আঁকা সাপোর্ট লাইন বা মেঝের কাছাকাছি চলে এসেছে। এখানে একটা ভালো কেনার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো ঠিক কখন এন্ট্রি নিতে হবে। এখানে কিন্তু একদম তাড়াহুড়ো করলে চলবে না। দাম সাপোর্ট লেভেলে ছোঁয়া মাত্রই ট্রেড না নিয়ে একটা কনফার্মেশন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। এই সিগন্যালটা হলো একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল, সাধারণত একটা বড় সবুজ ক্যান্ডেল, যা দেখায় যে ক্রেতারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং দামকে উপরে ঠেলে দিতে প্রস্তুত। সুতরাং যখনই দাম সাপোর্টে এসে একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তখনই বাই ট্রেড নেওয়ার একটা যৌক্তিক কারণ তৈরি হয়। মূল কথা হলো দামের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে, আন্দাজে কিছু করা যাবে না। এবার চলুন দ্বিতীয় কৌশলটা দেখি, যেটা প্রথমটা ঠিক উল্টো।
ধরুন দাম বাড়তে বাড়তে আমাদের আকার রেজিস্ট্যান্স লাইন বা ছাদের কাছে পৌঁছে গেছে। এখানে পরিকল্পনা হবে বিক্রি করার বা শর্ট সেল করার। এখানেও কিন্তু মূল মন্ত্র হল ধৈর্য। একটা বেয়ারিশ কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। এটা সাধারণত একটা বড় লাল ক্যান্ডেল, যা দেখায় যে বিক্রেতারা এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা দামকে নিচে নামানোর জন্য তৈরি। আর যখনই রেজিস্ট্যান্স লেভেলে এই বেয়ারিশ সিগন্যালটা দেখা যাবে, তখনই একটা সেল ট্রেড নেওয়ার শক্তিশালী সম্ভাবনা তৈরি হবে। দুটো ক্ষেত্রেই এই লাইনগুলো মার্কেটের সম্ভাব্য টার্নিং পয়েন্টগুলোতে সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করে। এই টুলটা শক্তিশালী ঠিকই, কিন্তু এর সঠিক ব্যবহার করাটা খুব জরুরি। নতুনরা প্রায় কিছু সাধারণ ভুল করে থাকেন। চলুন দেখে নেওয়া যাক কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে আর কিভাবে এই কৌশলকে আরও উন্নত করা যায়। নতুনদের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা হলো দুর্বল বা ভুল লেভেলে লাইন টানা। তাছাড়াও মার্কেটের আসল ট্রেন্ড কোন দিকে সেটাকে পাত্তা না দেওয়া আর কনফার্মেশন সিগন্যাল ছাড়াই আবেগের বশে ট্রেড করে ফেলা। এই কারণে কিন্তু আসল টাকা দিয়ে ট্রেড করার আগে একটা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করাটা খুব জরুরি। ওটাই ভুল করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তাহলে পেশাদাররা কি করেন? তারা সবসময় মার্কেটের প্রধান ট্রেন্ড যেদিকে সেদিকেই ট্রেড করেন। শক্তিশালী আর নির্ভরযোগ্য লেভেল খুঁজে বের করার জন্য তারা বড় টাইম ফ্রেম যেমন ডেইলি বা উইকলি চার্ট দেখেন। আর হ্যাঁ, প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো কনফার্মেশন সিগন্যাল অবশ্যই ব্যবহার করেন। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে মূল বার্তাটা কি? এত কিছু জানার পর কোন জিনিসটা মনে রাখার সবচেয়ে বেশি জরুরি? চলুন শেষ পর্যায়ে গিয়ে সেটাই একবার দেখে নিই। আজকের আলোচনার আসল কথাটা এই স্লাইডেই বলা আছে। দেখুন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনো রকেট সায়েন্স নয়, এটা ট্রেডিংয়ের অন্যতম মৌলিক একটা ভিত্তি। এই সহজ টুলটা যদি ঠিকভাবে ব্যবহার করতে শেখা যায়, তাহলে ট্রেডিং চার্ট দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে আর সফল হওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। আমরা এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি। কখনো কখনো সবচেয়ে কার্যকর সমাধানগুলো কিন্তু আমাদের চোখের সামনেই খুব সহজ আকারে লুকিয়ে থাকে। শুধু ট্রেডিং কেন, জীবনের অন্যান্য ক্ষেত্রেও এই কথাটা কি সত্যি নয়? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণে। আজকে আমাদের এই ডিপ ডাইভের মূল আলোচনার বিষয় হল বাইনারি ট্রেডিংয়ের একটা অত্যন্ত বেসিক কিন্তু ভীষণ পাওয়ারফুল কনসেপ্ট, আর সেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর যারা মার্কেট অ্যানালিসিস বা চার্ট রিডিংয়ের সাথে একটু হলেও যুক্ত আছেন, তাদের কাছে তো এই টার্ম দুটো খুবই পরিচিত। একদমই। তো আমাদের হাতে আজকে যে সোর্স মেটেরিয়াল বা নির্দেশনামূলক স্ক্রিপ্টটা আছে, সেটার মূল মিশনটাই হলো নতুন ট্রেডারদের কাছে এই কনসেপ্টটা খুব সহজে উপস্থাপন করা। আমি নিজে যখন সোর্সটা পড়ছিলাম, আমি বেশ অবাকই হয়েছি। আচ্ছা, কেন বলুন তো? মানে চার্টে বারবার ট্রেড করে বা শত শত ইন্ডিকেটর লাগিয়ে বিভ্রান্ত হওয়ার বদলে পেশাদার ট্রেডাররা কতটা সিম্পল একটা কৌশল ব্যবহার করেন। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কনসেপ্টটা যাদের ট্রেডিং নিয়ে একটুও কৌতূহল আছে, তাদের জন্য রীতিমতো একটা আহা মোমেন্ট তৈরি করতে পারে। এটা খুব সত্যি কথা। প্রাইস অ্যাকশনের এই স্ট্রাকচারাল দিকটা নিয়ে কথা বলা সত্যিই খুব জরুরি। অনেকেই মনে করেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হলো চার্টের উপর স্রেফ কয়েকটা দাগ টানা, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা এতটাও সাধারণ নয়। রাইট, শুধু দাগ টানা তো আর হতে পারে না। ঠিক। এই কনসেপ্টটা ট্রেডিংয়ের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণ হলো এর মাধ্যমেই বাজারের আসল গতিবিধি বা লিকুইডিটি পুলগুলো বোঝা যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ট্রেডে এন্ট্রি নেওয়ার সঠিক সময়টা নির্ধারণ করা যায়। এটা অন্ধভাবে অনুমান করার কোনো বিষয় নয়। হ্যাঁ, সোর্সেও কিন্তু এই বিষয়টা খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা যদি মূল আলোচনায় প্রবেশ করি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের খুব সহজ একটা ব্যাখ্যা দিয়ে শুরু করা যাক। গাইডলাইন থেকে আমরা যেটা পাচ্ছি, সাপোর্ট হলো চার্টের এমন একটা নির্দিষ্ট জায়গা যেখানে প্রাইস বা দাম সাধারণত নিচে নামা বন্ধ করে দেয়। একদমই তাই। প্রাইস ড্রপ করতে করতে একটা জায়গায় এসে থেমে যায়। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো, প্রাইস কেন নিচে নামা বন্ধ করে? এর পেছনের কারণটা তো আর কোনো ম্যাজিক নয়। সোর্স বলছে এই সাপোর্ট লেভেলে বায়ার বা ক্রেতারা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। আর ঠিক এই জায়গাটাতেই সাইকোলজি কাজ করে। যখন আমরা বৃহত্তর প্রেক্ষাপটে মার্কেটকে বিশ্লেষণ করি, তখন দেখতে পাই যে এই লেভেলগুলো মূলত প্রাতিষ্ঠানিক ট্রেডারদের একটা ইন্টারেস্ট জোন।
প্রাইস যখন নিচে নামতে নামতে এমন একটা জোনে প্রবেশ করে যেখানে আগে থেকেই প্রচুর পরিমাণে বাই অর্ডার পেন্ডিং আছে, তখন সেই বিশাল কেনাকাটার চাপে প্রাইসের পতন থেমে যায়। মানে সেলিং প্রেশারের চেয়ে বাইং প্রেশারটা ওই লেভেলে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। রাইট, বিক্রেতাদের শক্তির চেয়ে ক্রেতাদের শক্তি বেড়ে যায়। আর এই বায়ার এবং সেলারদের শক্তির ভারসাম্যই মূলত সাপোর্ট তৈরি করে। আচ্ছা, তাহলে তো একইভাবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও ঠিক উল্টো লজিকটাই খাটবে। সোর্স মেটেরিয়ালে পরিষ্কার বলা আছে যে রেজিস্ট্যান্স হলো সেই জায়গা যেখানে দাম সাধারণত উপরে ওঠা বন্ধ করে দেয়। হ্যাঁ, কারণ ওই নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর ক্রেতাদের ডিমান্ড বা চাহিদা কমতে থাকে এবং সেখানে সেলার বা বিক্রেতাদের আধিপত্য শুরু হয়। মানে যারা নিচ থেকে কিনেছিল তারা প্রফিট নেওয়ার জন্য সেল করা শুরু করে, আবার নতুন সেলাররাও মার্কেটে এন্ট্রি নেয়। ঠিক ধরেছেন। এই বিপুল সাপ্লাই বা যোগানের কারণে প্রাইস আর ওপরে উঠতে পারে না। একটা অদৃশ্য দেয়ালে বাধা পাওয়ার মতো সেখান থেকে প্রাইস রিজেকশন ফেস করে নিচে নামতে শুরু করে। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের বেসিক মেকানিজমটা তো পরিষ্কার হলো। এবার আসা যাক সবচেয়ে প্র্যাকটিক্যাল পার্টে। চার্টে এই লেভেলগুলো আঁকার নিয়ম কি? গাইডলাইনে বেশ ধাপে ধাপে পদ্ধতিটা তুলে ধরা হয়েছে। পদ্ধতিটা আসলে খুবই সিম্পল কিন্তু কার্যকরী। হ্যাঁ, প্রথম ধাপই হলো চার্ট ওপেন করা। এরপর দেখতে হবে অতীত প্রাইস অ্যাকশনের দিকে। চার্টের হিস্ট্রি চেক করে আইডেন্টিফাই করতে হবে যে প্রাইস বারবার কোন জায়গাগুলো থেকে ফিরে এসেছে বা রিজেকশন পেয়েছে। আর ঠিক ওই নির্দিষ্ট লেভেলগুলোতে একটা হরাইজন্টাল লাইন বা অনুভূমিক রেখা ড্র করতে হয়। তবে চার্টে এই লাইন ড্র করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। সেটা কি? অনেক ট্রেডারই একদম পিন পয়েন্ট একটা নির্দিষ্ট প্রাইস খোঁজার চেষ্টা করেন, কিন্তু মার্কেট কখনোই এত নিখুঁতভাবে কাজ করে না। একটা সিঙ্গেল লাইনের বদলে একটা জোন বা এলাকা মার্ক করাটা বেশি লজিক্যাল। আর লাইন ড্র করার সময় শুধু ক্যান্ডেলের বডি নয়, বরং উইক বা শ্যাডোগুলোকেও কনসিডারেশনে নিতে হয়। হ্যাঁ, কারণ এই উইকগুলো তো এটাই নির্দেশ করে যে প্রাইস ওই পয়েন্ট পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেখানে এত বেশি সাপ্লাই বা ডিমান্ড ছিল যে প্রাইস সাথে সাথে রিজেক্টেড হয়ে ফিরে এসেছে। একদম তাই। এই রেখা বা জোনগুলোই কিন্তু ভবিষ্যতে ট্রেডিংয়ের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে। তো লেভেল তো ড্র করা হলো, এরপর আসে ট্রেড নেওয়ার সঠিক পদ্ধতি। সোর্স থেকে আমরা বাই এবং সেল নেওয়ার একদম স্পেসিফিক রুলস পাচ্ছি। বাই ট্রেড নেওয়ার নিয়মের ক্ষেত্রে গাইডলাইনে বলা হয়েছে যে দাম যখন সাপোর্ট লেভেলে পৌঁছায় এবং সেখানে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তখনই বাই ট্রেড নেওয়া উচিত। এই যে বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশনের কথা বলা হলো, এটা ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শৃঙ্খলার একটি। মানে শুধু সাপোর্টে প্রাইস আসলেই বাই করা যাবে না। না, একেবারেই না। প্রাইস সাপোর্টে এসেছে মানেই যে সেখান থেকে বাউন্স করবে তার কোনো গ্যারান্টি নেই। ধরুন প্রাইস খুব স্ট্রং মোমেন্টাম নিয়ে নিচের দিকে নামছে, তখন সেটা যে কোনো শক্তিশালী সাপোর্টকেও ভেঙে ফেলতে পারে। বুঝতে পেরেছি। মানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়াটা হলো ভিজুয়াল এভিডেন্স বা প্রমাণ। রাইট। যখন সাপোর্ট জোনে একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যেমন একটা বুলিশ এনগলফিং বা হ্যামার প্যাটার্ন, তখন সেটা বোঝায় যে ক্রেতারা মার্কেটের কন্ট্রোল নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছে। আর সেল নেওয়ার নিয়মটাও গাইডলাইনে একইভাবে দেওয়া আছে। দাম যখন রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছায় এবং সেখানে একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তখন সেল ট্রেড নিতে হয়। হ্যাঁ, এটাকে যদি আমরা একটা কল্পিত চার্টের উদাহরণ দিয়ে চিন্তা করি, ধরুন প্রাইস একটা রেজিস্ট্যান্স লাইনে গিয়ে হিট করল, সেখানে একটা শুটিং স্টার বা বিয়ারিশ এনগলফিং ক্যান্ডেল তৈরি হলো। এর মানে হলো ক্রেতারা প্রাইসকে আর ওপরে পুশ করতে পারছে না এবং বিক্রেতারা অত্যন্ত অ্যাগ্রেসিভলি মার্কেটে প্রবেশ করেছে। ঠিক তাই, তখন সেখান থেকে শর্ট পজিশন বা সেল ট্রেড নেওয়াটা একটা হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি করে। কিন্তু এত সব রুলস থাকার পরও তো ট্রেডাররা লস করে। সোর্স ম্যাটেরিয়ালে কিন্তু নতুন ট্রেডারদের কিছু সাধারণ ভুলের কথা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। প্রথম যে ভুলটার কথা বলা হয়েছে তা হলো ভুল লেভেলে সাপোর্ট ও রেজিস্ট্যান্স আঁকা। হ্যাঁ, এটা একটা ক্লাসিক মিস্টেক। অনেকেই চার্টের প্রতিটা ছোটখাটো সুইং বা বাউন্সে লাইন টানতে শুরু করেন, ফলে চার্টটা দেখতে পুরো মাকড়সার জালের মতো হয়ে যায়। আর তখন সিদ্ধান্ত নেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ওভার অ্যানালিসিসের কারণে ভুল ট্রেড এক্সিকিউট হয়। শুধুমাত্র মেজর বা স্ট্রাকচারাল সুইং পয়েন্টগুলোকেই ভ্যালিড সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে ধরা উচিত। দ্বিতীয় যে ভুলটার কথা গাইডলাইনে আছে সেটা আরও মারাত্মক। মার্কেটের ট্রেন্ড বা ম্যাক্রো ডিরেকশনকে একদমই খেয়াল না করা। স্রোতের বিপরীতে যাওয়ার প্রবণতা,
মার্কেট যখন ক্লিয়ার আপট্রেন্ডে থাকে, মানে হু হু করে ওপরে উঠছে, তখন তার স্বাভাবিক ধর্মই হল আগের রেজিস্ট্যান্সগুলোকে ভেঙে ফেলা। আর সেই চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যদি কেউ শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স লাইন দেখে সেল ট্রেড নিয়ে নেয়, তবে তো লস হওয়াটাই স্বাভাবিক। একদম। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করাটা সাইকোলজিক্যালি খুব আকর্ষণীয় মনে হয়, কারণ সবাই মার্কেটের একদম টপ ধরার চেষ্টা করে। এই ইগোর কারণেই সবচেয়ে বেশি লস হয়। আর তৃতীয় ভুলটা হলো কোনো কনফার্মেশন ছাড়াই তাড়াহুড়ো করে ট্রেড নিয়ে নেওয়া, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম। এর পেছনে মূলত কাজ করে ফিয়ার অফ মিসিং আউট বা ফেমো। সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে ট্রেডার প্যানিক করে ট্রেড নিয়ে নেয়, আর তখনই ফেক আউট বা ফলস ব্রেকআউটের শিকার হয়। হ্যাঁ, ফেক আউটের ফাঁদে পা দেওয়াটা খুব কমন। তো এই ভুলগুলো থেকে বাঁচার উপায় কি? সোর্স আমাদের বেশ কিছু কার্যকরী এবং প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছে সফল ট্রেডিংয়ের জন্য। চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই। প্রথম টিপসটাই হলো সাপোর্ট ও রেজিস্ট্যান্স সবসময় মার্কেটের ট্রেন্ডের সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে। যেটাকে আমরা ট্রেন্ড অ্যালাইনমেন্ট বলি। আপট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স থেকে সেল করার চেয়ে প্রাইস যখন পুলব্যাক করে সাপোর্টে ফিরে আসে, সেখান থেকে বাই ট্রেড খোঁজাটা অনেক বেশি লজিক্যাল। দ্বিতীয় টিপস হলো বড় টাইম ফ্রেমে বা হায়ার টাইম ফ্রেমে লেভেলগুলো যাচাই করতে হবে। হ্যাঁ, কারণ ছোট টাইম ফ্রেমে যেটাকে অনেক বড় একটা মুভমেন্ট মনে হয়, বড় টাইম ফ্রেমে জুম আউট করে দেখলে বোঝা যায় সেটা হয়তো একটা বড় ক্যান্ডেলের সামান্য একটা শ্যাডো মাত্র। বড় টাইম ফ্রেমের লেভেলগুলো প্রাতিষ্ঠানিক ট্রেডারদের নজরে থাকে, তাই সেগুলো বেশ শক্তিশালী হয়। আর তৃতীয় টিপসটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেডের চূড়ান্ত কনফার্মেশন নিতে হবে, যেটা নিয়ে আমরা অলরেডি বিস্তারিত কথা বলেছি। হ্যাঁ, কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেওয়া মানেই হলো জুয়া খেলা। একদম। আর সর্বশেষ অর্থাৎ চতুর্থ টিপসটি হলো আসল বাজারে বা রিয়েল মানি দিয়ে ট্রেড করার আগে অবশ্যই ডেমো অ্যাকাউন্টে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ডেমো প্র্যাকটিসের এই বিষয়টা ট্রেডিং সাইকোলজির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেকেই তো বলেন ডেমোতে ইমোশন কাজ করে না, তাই লাভ নেই। লাভ নেই এটা বলাটা ভুল। যে কোনো নতুন স্ট্র্যাটেজি শেখার সময় রিয়েল মানির রিস্ক থাকলে ট্রেডার নিরপেক্ষভাবে মার্কেটকে বিচার করতে পারে না। সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মেকানিজমটা নিজের ব্রেনে একদম সেট করার জন্য ডেমো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা আমাদের আজকের এই ডিপ ড্রাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যদি পুরো আলোচনার একটা পরিষ্কার সারসংক্ষেপ টানি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হল ট্রেডিংয়ের সবচেয়ে শক্তিশালী অথচ সহজ টুলগুলোর মধ্যে অন্যতম। এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে ট্রেডিংয়ের মান বা উইন রেট ব্যাপকভাবে উন্নত করা সম্ভব। আমার চূড়ান্ত বিশ্লেষণও এটাই যে ট্রেডিং কোনোভাবেই অন্ধভাবে অনুমান করার বিষয় নয়। রাইট। এটি হলো সঠিক জ্ঞান রাখা, বাজারের প্যাটার্ন বুঝতে পারা এবং সর্বোপরি নিয়মের মধ্যে থাকার একটা প্রক্রিয়া। লেভেলগুলো আপনাকে বলে দেবে মার্কেট কোথায় রিয়্যাক্ট করতে পারে, কিন্তু সেই রিয়্যাকশন দেখে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ ট্রেডারের নিজের। ভীষণ চমৎকার একটা বিশ্লেষণ ছিল এটা। তো আজকের আলোচনাটি শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা বিশেষ উদ্দীপক চিন্তা বা প্রভোকেটিভ থট রেখে যেতে চাই। অবশ্যই। আমরা এতক্ষণ ধরে দেখলাম যে চার্টের ওপর এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো কতটা পাওয়ারফুল, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মূলত চার্টের ওপর আঁকা কিছু কাল্পনিক রেখাই হয়, তবে এগুলো এত শক্তিশালী হয় কিভাবে? এটি কি বাজারের কোনো অন্তর্নিহিত গাণিতিক নিয়ম, নাকি এর পেছনের আসল কারণ হল পৃথিবীর লাখ লাখ ট্রেডার ঠিক একই সময়ে একই রেখাগুলোর দিকে তাকিয়ে একই সিদ্ধান্ত নিচ্ছেন? ঠিক তাই। যদি সবাই বিশ্বাস করে যে প্রাইস সাপোর্টে এসে বাউন্স করবে এবং সবাই যদি একসাথে বাই করে, তবে কি সেটাই একটি সেলফ ফুলফিলিং প্রফেসি তৈরি করে প্রাইসকে বাউন্স করাচ্ছে না? এই কৌতূহলোদ্দীপক বিষয়টি নিয়ে নিজেরা একটু ভেবে দেখবেন। আজকের মতো আমাদের এই বিস্তারিত বিশ্লেষণ এখানেই শেষ করছি।